জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সংবাদপত্র কর্মী যারা রয়েছেন সেই সমস্ত বন্ধুদেরকে যারা এই পবিত্র রমজান মাসে সত্ত্বেও তারা কষ্ট করে তাদের সময় দিয়েছেন, তারা এসেছেন, এই জন্য তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু প্রেক্ষাপটটা বলে নেই 2 মিনিট, তাহলে আমার উপস্থাপনাটা হয়তো কিছুটা সহজ হতে পারে। 3টি সংগঠন আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। প্রথমত তারা কার, আর দ্বিতীয়ত আমি বলবো কেন এই সংবাদ সম্মেলন, তারপরে আমি আমার বক্তব্য পাঠ করবো, এটাই সহজ হবে। 3টি সংগঠনের মধ্যে একটি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন। বাংলাদেশের মূলধারা 6টি ট্রেড ইউনিয়ন ফেডারেশন, জাতীয় ফেডারেশন, তারা যৌথভাবে যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, একসাথে কাজ করে, সেটি হচ্ছে আইটিইউসি বাংলাদেশ কাউন্সিল। এছাড়া দ্বিতীয় যে সংগঠনটি আছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। একটু বলে আসি, আইটিইউসি যেটা আগে বললাম, আইটিইউসি সারা পৃথিবীতে 153টা দেশে তারা তাদের সংগঠনের, আমাদের যে বিস্তৃত আমাদের ভাতৃপ্রতি যে সংগঠনগুলো রয়েছে 153টা দেশে। আর যেটি বলছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল 145টা দেশে বিস্তৃত এবং বাংলাদেশে 20টা সংগঠন জাতীয় ফেডারেশন এর সাথে যুক্ত আছে। সেক্টরাল ফেডারেশন মূলত, এছাড়াও রয়েছে জাতীয় ফেডারেশন আছে। এরপরে পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনাল, অর্থাৎ সরকারি সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশের, এরকম 10টি ফেডারেশন এখানে যুক্ত আছে। বাংলাদেশের সরকারি পর্যায়ে যতগুলো সার্ভিস অর্গানাইজেশন আছে, এই বিদ্যুৎ থেকে শুরু করে এরকম ওয়াসা, দেশা, ব্যাংক, এরকম। ফলে এরাও এদের সংগঠন সারা পৃথিবীব্যাপী বিস্তৃত। আমরা এটা আয়োজন করেছি, আমরা সবাই শ্রমিকদেরকে নিয়ে কাজ করি। তার মানে এক কথা যদি বলা হয়, তাহলে বাংলাদেশের যে ট্রেড ইউনিয়ন আন্দোলন, শ্রমিকদেরকে নিয়ে যারা কাজ করে, যারাই করে বাংলাদেশে, তাদের যে মূল ধারাটা, যাদেরকে উল্লেখযোগ্য যারা, তারা সবাই কিন্তু এই 3টে সংগঠনের আওতায় তারা কাজ করে। এরপরে যেটা বলতে চেয়েছিলাম, কেন আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের শ্রম পরিস্থিতি এমনিতেই নাজুক। শ্রমিকের অধিকার নানাভাবে বঞ্চিত অনেক বছর ধরে। আমরা অনেক গালভরা কথা শুনি, অনেক আইন প্রণয়নের কথা শুনি, আইন পরিবর্তনের কথা শুনি, অনেক নীতি নির্ধারণের কথা শুনি, কিন্তু শ্রমিকের ভাগ্যের তেমন একটা পরিবর্তন হয় না। আমরা দেখেছি, যদিও বা মাঝে মধ্যে তাদের বেতন বা মজুরি কিছুটা বাড়ে, কিন্তু দ্রব্যমূল্যের যে উদ্যোগ, যে ইনফ্লেশন, যে এটি বলগাহী ঘোড়ার মতো চলতে থাকে, ফলে শ্রমিকের প্রত্যক্ষ আয় ক্রমশই কমতে থাকে। কাজেই শ্রমিকদের এই যে নানা ধরনের তাদের যে বঞ্চনা, অধিকার হারানোর যে গল্প, সেই গল্পগুলোকে সামনে রেখেই আমরা আমাদের যে কার্যক্রম সেটিকে আমরা এগিয়ে নিতে চাই। আর তারই অংশ হিসেবে আপনারা জানেন, বাংলাদেশ সরকার আইএলওর যে রোডম্যাপ আছে, আইএলওর কাছে তারা এই পরিস্থিতি উন্নয়ন করার জন্য তারা যে একটি রোডম্যাপ দিয়েছে, কিভাবে তারা এটি বাস্তবায়ন করবে, তার অংশ হিসেবে সরকার যে রোডম্যাপ করেছে, তার এই পর্যন্ত কতটুকু অগ্রগতি, তারা কতটুকু এগিয়েছে। যেহেতু বর্তমানে যে সরকারটি রয়েছে, তারা কিন্তু বলেছে যে আমরা বৈষম্যহীন একটি সমাজ গঠন করতে চাই, রাষ্ট্র গঠন করতে চাই। ফলে শ্রমিকদেরকে পেছনে ফেলে, শ্রমিকদের আয়কে ন্যূনতম পর্যায়ে রেখে তারা এটি অর্জন করা সম্ভব না। কাজে আমরা এই সরকারের কাছ থেকে সুস্পষ্ট অঙ্গীকার বাস্তবায়নের যে বর্তমান অগ্রগতি, সেটি আমরা
জানতে চাই এবং সেটি নিয়ে আজকে আমরা আপনাদের সাথে মত বিনিময় করব। ধন্যবাদ আপনাদেরকে আবারও। আমি শুরু করছি। দেশের মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন আইটিইউসি বাংলাদেশ কাউন্সিল, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল এবং পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনাল ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আপনারা হয়তো জানেন আগামীকাল 17ই মার্চ সুইজারল্যান্ডের জেনেভা শহরে একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। সেই সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন, যেটিকে আমরা আইএলও যে কনফারেন্স বলি। সেই মিটিংয়ে, সেই সভায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত শ্রমিক অধিকার সুরক্ষায় তাদের যে কমিটমেন্টগুলো ছিল সেটা কতটুকু বাস্তবায়নের অগ্রগতি, সেই বিষয়টি সেখানে আলোচনা হবে। এবং আপনারা জানেন এই রোডম্যাপটি সরকার 2019 সালে আইএলওতে আইএলও কনভেনশন 81, 87 এবং 98, যেগুলো মূলত এই তিনটা হচ্ছে মূলত শ্রমিকের সংগঠন করার অধিকার, শ্রমিকের দাবি দর কষাকষি করার অধিকার এবং কর্মক্ষেত্রে যে সরকারের যে দেখভাল করেন তারা যে পরিদর্শন করেন, এই পরিদর্শন বিষয়ক মানে আইনের বাস্তবায়ন, এই বিষয়ক এই তিনটি আইএলও কনভেনশন, এগুলো তারা বাস্তবায়ন, এগুলো নিয়ে তারা আলোচনা করবে সেই আগামীকাল। এবং এটি এই তিনটি বিষয়ের উপরে মূলত কিছু কিছু লঙ্ঘন, যে কর্মক্ষেত্রে এই তিনটি ইস্যুতে বেশ কিছু লঙ্ঘন ছিল এবং এই লঙ্ঘনগুলো কোন কোন পর্যায়ে কি কি হয়েছিল, কিভাবে হয়েছিল এবং তারই প্রেক্ষিতে সরকার এগুলো সংশোধনের জন্য তারা কি কি করবে, এই বিষয়ে গভর্নমেন্ট একটা রোডম্যাপ দিয়েছিল সেখানে। এবং এরপরে বর্তমান সরকার যখন ক্ষমতায় তারা এসেছে, তারাও বেশ কিছু আপনারা জানেন, তারা বারবারই তাদের কমিটমেন্টটা করেছে যে আমরা শ্রমিকদের জন্য কিছু করতে চাই, আমরা তাদের উন্নয়ন করতে চাই। কিন্তু সেটি আমরা দেখেছি সেটি যথেষ্ট কর্মক্ষেত্রে যথেষ্ট তার প্রতিফলন আমরা দেখি নাই, যদিও সরকারের পক্ষ থেকে কিছু কিছু পদক্ষেপ আমরা দেখেছিলাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার যথেষ্ট উন্নয়ন আমরা লক্ষ্য করি নাই। এবং এরই প্রেক্ষিতে এই তিনটি সংগঠন বাংলাদেশের যখন যে রোডম্যাপ যে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে তখন থেকে তিনটা সংগঠন এই বিষয়ে কাজ করছে বিভিন্ন অংশীজনদের সাথে, এমনকি সরকারের সাথেও তারা নানান সময়ে এই বিষয়ে কথা বলেছে। এই অগ্রগতি কিভাবে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে না, বা কি করা উচিত, এগুলো নিয়ে তারা মত বিনিময় করেছে, কথা বলেছে। কারণ এই তিনটি সংগঠন মনে করে যে শ্রমিক অধিকার সুরক্ষায় আইএলও রোডম্যাপ বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতি সম্প্রতি গত কয়েক মাসের মধ্যে কয়েকটি সংগঠন, যাদের মধ্যে ইউনিয়ন টু ইউনিয়ন, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন, আইটিইউসি এশিয়া প্যাসিফিক এবং ইউএনআই এবং বিডব্লিউআই এর যৌথ প্রকল্পের আওতায় বাংলাদেশে ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোর সাথে একাধিক পরামর্শ করা হয়েছে যে এই যে রোডম্যাপ গুলো আছে, এই যে সরকার যা যা বাস্তবায়ন করবে বলেছে, তার কতটুকু বাস্তবায়িত বা হয়েছে কিনা, এই জন্য মত বিনিময় করা হয়েছে বিভিন্ন অংশীজনদের সাথে, বিশেষ করে শ্রমিক প্রতিনিধিদের সাথে, শ্রমিক সংগঠনগুলোর সাথে। এবং আমরা জানি না আগামী
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেনেভায় কি তুলে ধরা হবে। আমরা জানি যে একটা রিপোর্ট তারা দিবে সেখানে, কিন্তু কি দিবে, সেখানে কি আদৌ যে চিত্রটি সেখানে যাবে সেটা কতটুকু বাস্তবতার সাথে সম্মতিপূর্ণ, এটি আমাদেরকে দেখতে হবে। আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। একটু বলা দরকার যে এই আইএলও রোডম্যাপের যে আইএলও রোডম্যাপ বলছি আমরা, মানে এখানে কি কি আছে, কি বলা হয়েছে। এখানে প্রধানত চারটি ক্ষেত্রে, চারটা বিষয়ের উপরে এই আইএলও রোডম্যাপ তৈরি করা হয়েছে। এক, শ্রম আইন সংস্কার, যে আইনটি আছে এটিকে সংস্কার করা। দুই, ট্রেড ইউনিয়নের নিবন্ধন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন বলি আমরা, যেটি অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া বাংলাদেশে। তিন, শ্রম পরিদর্শন ও বাস্তবায়ন, যেটা আমি একটু আগে বলেছিলাম যে এই যে আইনগুলো আছে আসলে কর্মক্ষেত্র ক্ষেত্রে এগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে, কি কি হচ্ছে, আর আদতে হচ্ছে কি না, বা আমাদের মালিকদের যে আইন মানার বা না মানার যে প্রবণতা, এটা কতটুকু সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে এটি দেখার দায়িত্ব সরকারের, সেটা তারা সেই অবস্থাটা কি। এবং চার নম্বর হচ্ছে শ্রমিকদের উপর যে বৈষম্যমূলক আচরণ, এটি আমরা নানানভাবে আমরা দেখেছি যে এই বৈষম্যমূলক আচরণের কারণে আমরা শ্রমিকরা তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়। এবং আপনারা জানেন যে এই চারটি বিষয়ের উপরেই প্রতি 6 মাস পর পর বাংলাদেশ সরকারকে আইএলওর কাছে একটা প্রতিবেদন দাখিল করতে হয় যে আমাদের যে রোডম্যাপ ছিল একটা বিষয়ের উপরে এটা আমরা কি পর্যায়ে, আমাদের অগ্রগতি কি। এবার আমি একটু উল্লেখ করতে চাই যে ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে কি অবস্থা। এই বিষয়ে সরকারের প্রতিবেদন অনুযায়ী অনলাইন এবং অফলাইনে দুইভাবে এই বিধান আছে, আমরা রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত করতে পারি। কিন্তু বাস্তব অবস্থাটা হচ্ছে কি জানেন, যে অনলাইনে করলেও আবার ওই তাদের কাছে যেতে হবে, কাগজপত্র নিয়ে দলিল দস্তাবেজ দিয়ে ওইখানে যে জমা দিতে হবে এবং তারপরে প্রক্রিয়াটা শুরু হবে। কাজেই সেই পুরনো জটিলতাটা রয়েই গেল, বরঞ্চ বাড়লো আরো এখন অনলাইনের আগে ধাক্কা। এটা আমরা মনে করি সহজ করা দরকার। আমরা নিবন্ধন প্রক্রিয়ায় আইনে আছে 55 দিনের মধ্যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, ইয়েস অর নট। কিন্তু আমরা বাস্তবে দেখি এর চাইতে অনেক বেশি সময় এই বিষয়টি নিষ্পত্তি করা যায় না। প্রিয় বন্ধুরা, 2020 সালের জুলাই থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত এই ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজ করা, এই প্রক্রিয়াগুলোকে কিভাবে শেষ করা যায় এই বিষয়ে এই 4 বছরে 46,000 শ্রমিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে আমরা সরকারি প্রতিবেদনে দেখেছি। কিন্তু যারা মূলধারা ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এখানে রয়েছে, এগুলো তাদেরকে সম্পৃক্ত করা, তাদের থেকে প্রতিনিধিত্ব যথাযথভাবে নিয়ে এটাকে সম্পূর্ণ করা, এই বিষয়টি খুব যথাযথভাবে হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। শ্রম পরিদর্শন ও আদালতের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে 15,576টা তারা পরিদর্শন করেছে, ফ্যাক্টরি লেভেলে ইন্সপেকশন বলি আমরা। 15,576টা পরিদর্শন করেছে কেবলমাত্র 441 জন ইন্সপেক্টর। তাদের অন্যান্য কাজ আছে, দাপ্তরিক কাজ আছে, অন্যান্য অনেক কাজ আছে, মিটিং টিটিং আছে। এরপরেও এই সময়ের মধ্যে এই এতগুলো পরিদর্শন মানে যথাযথভাবে করা, মানসম্মতভাবে করা, এটা মোটেই বাস্তবসম্মত না। কাজেই এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার। শ্রম আদালত, আপনারা জানেন শ্রম আদালতের বিষয়টি। এই আদালত পর্যাপ্ত বিচারক নাই, প্রসিকিউটর নাই, খোঁড়ায় খোঁড়ায় চলতেছে, কোথাও কোথাও সেই আদালতের কর্মচারী নাই।
কাজেই সেখানে বিচার ব্যবস্থা খুবই ধীরগতি। আপনারা জানেন এই পর্যন্ত প্রায় 22,000 শ্রমিকের মামলা, গরিব মানুষ, এই গরিব শ্রমিকের সামান্য কিছু টাকার জন্য তারা বিচারের কাছে গেছে, কোর্টে গেছে, সেই মামলাগুলো 22,000 মামলা পেন্ডিং, নিষ্পত্তি হয় না 22,000, এবং প্রতি বছর এই পেন্ডিং মামলার সংখ্যা বাড়তেছে। কাজে আমরা মনে করি এই বিচার ব্যবস্থাকে আরো শক্তিশালী করা, ঢেলে সাজানো, যাতে শ্রমিকের এই মামলার নিষ্পত্তির বিষয়টা দ্রুততম হয়। আমরা মনে করি আরো যে যেই সমস্ত জায়গায় শ্রমিক বেশি, শ্রমিকের ইন্ডাস্ট্রি বেশি, কলকারখানা বেশি, সেখানে তাদের সংখ্যা বিবেচনা করে এই আদালতের সংখ্যা বৃদ্ধি করা এবং জোরদার। এবারে আমি আসি শ্রমিকদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা মোকাবেলায়। আমরা দেখেছি গত কয়েক মাসে আশুলিয়া, সাভার, গাজীপুর অঞ্চলে বিশেষ করে সেখানে আমাদের শ্রমিকদের অসন্তোষ। অনেক ক্ষেত্রেই তারা তাদের মজুরি পায় নাই, অন্যান্য দাবি দেওয়া পায় নাই। তারা তাদের দাবির কথা বলতে গিয়েছে, সেখানে অনেক ক্ষেত্রে তাদের উপর নির্যাতন করা হয়েছে, মামলা হয়েছে, এমনকি গুলি চালানো হয়েছে, মারধর করা হয়েছে। কাজেই এই ধরনের নিপীড়ন, নির্যাতনমূলক কর্মকাণ্ড হয়েছে, আমরা এগুলোর প্রতিকার চাই। আমরা বলেছি এই হয়রানিমূলক মামলা থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। শ্রমিক নেতৃবৃন্দের নামে যে ইতিপূর্বে ওই সরকারের আগে যে মামলাগুলো হয়েছিল, সেই মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত ছিল, কাজে সেগুলো প্রত্যাহারের জন্য আমরা বলেছি, সেগুলো এখনো তুলে নেওয়া হয়। এই যা কিছু এখন বললাম, এর প্রেক্ষিতে আমরা সুপারিশ তৈরি করেছি। আমি একদম শুধু করে যাই। শ্রম আইন সংস্কার বিষয়ে আমাদের সুপারিশগুলোর মধ্যে এক, শ্রমিকের সংজ্ঞা বিস্তৃত করতে হবে যাতে শ্রম আইনের সুরক্ষা সকল শ্রমিকের জন্য প্রযোজ্য হয়। এখন আপনারা জানেন যে শ্রম আইন 2006 এটা কেবলমাত্র মানে ফর্মাল সেক্টরে যারা প্রাতিষ্ঠানিক তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যদি ইনফর্মাল সেক্টরে কাজ করে প্রায় 87% তাদের জন্য যেন প্রযোজ্য করা যায়, সেটার জন্য আমরা বলছি সকল শ্রমিকদের জন্য পরিচয়পত্র ও নিয়োগপত্র বাধ্যতামূলক করতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেমন ইপিজেড, এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন, এগুলোতে সব শ্রমিক রাষ্ট্রের একটা আইনের আওতায় সকলকে নিয়ে আসতে হবে। আলাদা কোনো আইন এক জায়গায় একরকম, এক জায়গায় একরকম চাই না। সকল নারী শ্রমিকের জন্য মাতৃত্বকালীন ছুটি 24 সপ্তাহ নিশ্চিত করতে হবে। এখন সরকারি যারা কাজ করে তারা 24 সপ্তাহ পায়, আবার যারা বেসরকারি কাজ করে তারা 16 সপ্তাহ পায়। এই বৈষম্যটা আমরা চাই না। শ্রম বিভাগের নিয়ন্ত্রণ সীমিত করে ট্রেড ইউনিয়ন এর শাসন নিশ্চিত করতে হবে। এই যে তারা মিটিং করলে তাদের লোক রাখতে হবে, তাদের নির্বাচনের লোক রাখতে হবে, এই ধরনের নিয়ন্ত্রণ আমরা চাই না। ধারা 26 এবং ধারা 27-এর 3A বাতিল করতে হবে। এই যে টার্মিনেশন, মানে বিভিন্ন অজুহাত দিয়ে কর্মচ্যুতি, এইটা আমরা চাই না, যা শ্রমিক নেতাদেরকে অন্যায়ভাবে বরখাস্ত করার কাজে ব্যবহৃত হয়। জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে এবং সকল সেক্টরে মজুরি কমিশন গঠন করতে হবে। এখন কোন কোন সেক্টরে আছে এবং বেশিরভাগ সেক্টরেই কোন সেক্টরাল যে কমিশন, সেই কমিশনটি গঠিত হয় না। শ্রমিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে তাদের আইনগত পরামর্শদাতা নিয়োগের অধিকার নিশ্চিত করতে হবে, তারা যেন আইনের সুরক্ষাটা সহজেই পায়। শ্রমিক নেতৃবৃন্দের নামে এই যাবৎকালে যত মামলা হয়েছে হয়রানিমূলক, সে সকল মামলা প্রত্যাহার করতে হবে। শ্রম আইনের যে সংশোধন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় শ্রমিক পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে সেগুলো বিবেচনায় নিতে হবে। এছাড়া ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে, যে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে অনলাইন অফলাইন আবেদন গ্রহণ
ও দ্রুত প্রক্রিয়াকরণ করতে হবে। এটা শুধু অনলাইনে বা অফলাইনে যে একভাবে দিলেই সেটাকে বিবেচনা নিতে হবে এবং এই প্রক্রিয়াটা সহজ করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সহজতর করার জন্য আমরা একটা আলাদা ইউনিট করার জন্য বলতেছি যে শ্রম অধিদপ্তর একটা ইউনিট গঠন করতে হবে যারা শুধুই রেজিস্ট্রেশনের কাজটি দেখবে। এরপরে শ্রম পরিদর্শন ও আইনের যথাযথ প্রয়োগের বিষয়টি সম্পর্কে আমাদের যে সুপারিশ, কারখানার বাইরে শিল্প এলাকায় নিরাপত্তা কমিটি গঠন করতে হবে। যে কারখানা ছাড়াও ওই অঞ্চল ভিত্তিক বিভিন্ন এলাকায় ছোট ছোট অনেক ফ্যাক্টরি আছে, অনেক ছোট আছে, সেখানে যেন সেফটি কমিটি গঠন করা হয়। এরপরে আন্তর্জাতিক মান অনুযায়ী একটি জাতীয় অকুপেশনাল সেফটি এন্ড হেলথ এটার যে স্ট্রাকচার কাঠামো, এই কাঠামোটা তৈরি করতে হবে। শ্রমিক প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে এই ফ্যাক্টরিতে যে ইন্সপেকশন হয় সেই ইন্সপেকশনটা ফ্যাক্টরিতে যারা শ্রমিক প্রতিনিধি আছে তাদেরকে সাথে নিয়ে সেই কাজটি করতে হবে। শ্রম আদালতের সংখ্যা ও বিচারক নিয়োগ শিল্প ঘনত্ব অনুযায়ী বিবেচনা করতে হবে। শ্রম বিরোধ নিষ্পত্তিতে নিয়োগকর্তার বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সবশেষে ট্রেড ইউনিয়ন দমন করা, যে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি শ্রমিকদের প্রতি যে দমন, নিপীড়ন, নির্যাতন হয়, এই অন্যায্য শ্রম অনুশীলন ও শ্রমিকদের বিরুদ্ধে যে সহিংসতা, এই বিষয়ে আমাদের দুটি সুপারিশ রয়েছে। এক, প্রশিক্ষণ ও অন্যান্য উদ্যোগের যে তথ্য আছে সে তথ্যক্ষেত্র কারখানা বা শ্রমিক শ্রেণী অনুযায়ী হিসাব করতে হবে। অর্থাৎ কোন কাজের জন্য কারা নিয়োজিত আছে এবং কাদের জন্য কি ধরনের প্রশিক্ষণ লাগবে এগুলোকে আলাদা আলাদা ভাগ করতে হবে। যার জন্য যেরকম প্রয়োজন, যে কাজগুলো করে তার উপরে ভিত্তি করেই এই প্রশিক্ষণ নির্ধারণ করা এবং সে প্রশিক্ষণ পরিচালনা করা। ব্যবস্থাপক, নিয়োগকর্তা এবং নিরাপত্তা কর্মীদের মানসিক পরিবর্তন করতে হবে এবং সেটা পরিবর্তন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে শ্রমিকদের সাথে কথা বলতে হবে। তাদের মতামত নিয়ে কি করা দরকার, এটাকে বলে অ্যাটিটিউড, যে মানসিকতা যে পরিবর্তন, সেটি ঘটানোর জন্য শ্রমিক মালিকের সাথে কথা বলে তারপরে যে কাজগুলো করা দরকার, যেমন মোটিভেশনাল ট্রেনিং, ক্যাম্পেইন, এগুলো করা যেতে পারে। প্রিয় বন্ধুগণ, এরকম আরো অনেক দাবিনামা আছে আমাদের, তারপর আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা এখানে সন্নিবেশিত করেছি মোটা দাগে। বিশেষ করে আইলো রোডম্যাপের যে 4টি যে অংশ আছে, যে এই তার সাথে সংগতি রেখে মোটামুটি ভাবে এগুলো ছিল আমাদের এই 3টি সমাধানের কথা সুপারিশ। ট্রেড ইউনিয়ন সমূহ বাংলাদেশের শ্রমিকদের প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছে এই সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য এবং জোর দিয়ে বলছে যে শ্রম অধিকার প্রতিষ্ঠা তথা শ্রম জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কেবলমাত্র উপযুক্ত আইন প্রণয়ন এবং তা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমেই একমাত্র সম্ভব। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশেষ করে এখানে আমাদের এই 3টি সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনাদের যে কোনো প্রশ্ন আমরা চেষ্টা করব আপনাদেরকে যদি থাকে তার উত্তর দেওয়ার জন্য। আমরা একটু বলতে চাই যে আপনাদের এই লেখনী শক্তি, আপনাদের যে শ্রমিকের প্রতি যে আমাদের সকলের কমিটমেন্ট আছে, সেই জায়গা থেকে আপনাদের একটা অনেক বড় ধরনের ভূমিকা আছে, সেটি আমরা প্রত্যাশা করি এবং আমরা স্বীকার করি। অতীত আপনারা আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, এই প্রত্যাশা আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ। এই মাইক্রোফোন এখানে বলেন, একটা মাইক্রোফোন দেওয়া যায় কিন্তু বলেন একটু আওয়াজ। এই কথা বলেন না প্লিজ। হ্যাঁ
যে ইন্সপেকশন ডিপার্টমেন্টের যে পরিদর্শনের কথা বলছেন 15,573টা পরিদর্শন করেছে। অনেকটা আমরা দেখি যে সরকারি পত্রে একটা সংখ্যা লিখে দেওয়া হয় কিন্তু বাস্তবে কিন্তু থাকে আপনারা সেটি অভিযোগ করছেন। আমি জানতে চাচ্ছি এই সংখ্যাটা কি তারা ওরকমই মানে পরিদর্শনে না গিয়ে ভুলভাবে বা ইচ্ছাকৃতভাবে এরকম সংখ্যাটা শুধু বসিয়ে দিয়েছে কিনা আপনারা এই অভিযোগটা করতেছেন। আর একটা বিষয় হলো যে প্রয়োজনীয় প্রতি বছরে দেখি যে ঈদের আগে বড় আন্দোলন হয়, নানান যে আপনি অভিযোগ করেন যে মামলা বা নানান ধরনের তো এই বছর ওরকম কোনো সম্ভাবনা আছে কিনা বা শ্রমিকরা এখন পর্যন্ত সমুদ্র ফ্যাক্টরিতে বেতন ভাতা পেয়েছে বা পথে আছে ওরকম অসন্তোষের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আমি মঞ্জুর ইসলাম, আমি পিএসআই বাংলাদেশ চ্যাপ্টার যেটা আছে ওটার বর্তমানে সভাপতি দায়িত্ব পালন করছি। আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি এইভাবে দিতে চাই, আপনি যে সংখ্যাটার কথা বলেছেন এই সংখ্যাটা নিয়ে কিন্তু আমাদের কিছুটা দ্বিমত আছে, যেটা কিন্তু এখানে আজকে সংবাদ সম্মেলন আকারে আমরা বলেছি। কারণ স্বল্প সংখ্যক পরিদর্শক দিয়ে 15,000-এর উপরে পরিদর্শন সম্ভব হয়েছে কিনা এইটা আমাদের ভিতরে সন্দেহ আছে দেখে আমরা কিন্তু বলেছি যে আমাদের শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে যাতে পরিদর্শনটা সম্পন্ন হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি এবং সরকারের যে প্রতিনিধি কলকারখানা পরিদর্শন অধিদপ্তর যেটা আছে এই তিনজনের সমন্বয়ে যদি পরিদর্শনটা সম্পন্ন হয় তাহলে কিন্তু কারোর বিরোধ থাকার কোনো কথা নেই। আশা করি আপনি আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন। আর দ্বিতীয়ত সামনে ঈদ, এই ঈদকে ঘিরে শ্রম অসন্তোষ হবে কিনা বা রাস্তায় শ্রমিকরা নামবে কিনা এই ব্যাপারটা নিয়ে গত সপ্তাহে একটা মন্ত্রণালয় মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমি ব্যক্তিগতভাবে থাকার সুযোগ হয়েছিল আমার। ওখানে আমি স্পষ্ট করে বলেছি, আপনার গত যে টিসিসির মিটিং যেটা আছে মিটিং এর আগে আরেকটা মিটিং হয়েছিল, বলেছি এখানে যে জিনিসটা আমরা উপস্থাপন করেছি সেটা হলো যে সরকার, মালিক এবং শ্রমিক প্রতিনিধিরা একটা এগ্রিমেন্টের মধ্যে এসেছে যে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন হওয়ার পরে তাদের যে ন্যায্য মজুরি যেটা পাওনা যেটা সেটা তারা পরিশোধ করবে। এখানে একটা কথা স্পষ্ট বলা আছে 2024-এর সেপ্টেম্বর মাসে 18 দফা যেটা আমাদের বলা হয়েছে, এখানে বলা হয়েছে 18টা দফা আমরা সরকার কিন্তু সুন্দর করে বলতেছে যে 18 দফা চুক্তি হয়েছে, আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা স্পষ্টতে বলতে চাই এই 18 দফা পক্ষে একটি মাত্র দফা শুধুমাত্র বাস্তবায়িত হয়েছে, সেটা হলো আমাদের মেয়ে যে শ্রমিক যারা আছে তাদের 112 দিনের মাতৃত্বকালীন ছুটি ছিল, সেইটাকে 8 দিন বৃদ্ধি করে 120 দিন করা হয়েছে। শুধুমাত্র এই একটা ইমপ্লিমেন্ট হয়েছে, আর কোনোটা এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হয় নাই। আর দ্বিতীয়ত হলো যে শ্রমিকদের বেতনটা প্রতি মাসে বলা হয়েছিল 20 রমজানের মধ্যে 20 রমজানের মধ্যে শ্রমিকদের বেতনটা যাতে দেওয়া যায় সে ব্যাপারে সব পক্ষ রাজি হয়েছে। এখন প্রশ্ন হলো যে শ্রমিক, মালিক এবং সরকার তিনটা পক্ষ এখানে কিন্তু একত্রিত হয়ে বলেছে চেষ্টা করবে 20 বা 21 রমজানের মধ্যে তাদের বেতন ভাতা বা মজুরি পরিশোধের জন্য। যদি বেতনটা তো শ্রমিকরা চাবে, এটাই স্বাভাবিক বা এগ্রিমেন্টও আছে, যদি শ্রমিকদের এই বেতনটা যদি সঠিক সময়ে দেওয়া না হয় কিংবা আপনি জানেন 26 মার্চের পরের দিন থেকে সরকারিভাবে ছুটি কার্যকর হয়ে যাবে সারা বাংলাদেশে, ব্যাংক বিমা সবকিছু বন্ধ হয়ে যাবে। এখন যদি বলেন ঈদ হবে 31 তারিখে, আমরা 28 তারিখে বেতন দেবো, কোথা থেকে দেবে? মালিক কোথা থেকে দেবে? সরকার কত? ব্যাংক স্ক্যাম সবকিছু বন্ধ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয় সেটার জন্য তো শ্রমিক পক্ষ কখনোই দায়ী হতে পারে না। সেটা আপনারা মালিক পক্ষ এবং সরকার পক্ষকে জিজ্ঞেস করতে পারেন যে আপনারা যে এগ্রিমেন্ট করেছেন বা চুক্তি করেছেন বা ঐক্যমত করেছেন যে 21 রমজানের মধ্যে সমস্ত শ্রমিক কর্মচারী যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেকেই বেতন ভাতা আপনারা পরিশোধ করবেন, সেটা প্রকৃতপক্ষে হয়েছে। যদি হয় আশা করি একটা শ্রমিক অসন্তোষ হবে, আর যদি না হয় সেটা বলে দায়ী দায়িত্ব সরকারের বা মালিক পক্ষ। আমি একটু অ্যাড করতে চাই, গত যে আপনার টিসিসি মিটিং হয়েছে, আমরা যে ন্যাশনাল টিসিসি এবং আরএমজি টিসিসি যৌথভাবে একটি সভা হয়, সেখানে মাননীয় শ্রম সচিব উনি সেখানে সভাপতিত্ব করেছেন এবং সেখানে তিন পক্ষের প্রতিনিধিরা সেখানে ছিলেন, বিজিএমই, বিকেএমের প্রতিনিধিরা ছিলেন, এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি ছিলেন, আমাদের শ্রমিক প্রতিনিধিরা সেখানে ছিলেন। সেখানে কয়েকটি বিষয়ে সুনির্দিষ্টভাবে সবাই একমত হয়েছে। সেটা হলো যে তারা 20 তারিখের মধ্যে বেতন বোনাস পরিশোধ করবে, আর মার্চ মাসের বেতনটা এটা নিয়ে অনেক কথা হয়েছে। তারপরে আমাদের একটা দাবি যে অন্তত ফেব্রুয়ারি মাসের বেতন তো তারা খরচই করে ফেলবে, তারা যে ঈদে বাড়ি যাবে অন্তত মার্চ মাস শেষে ঈদ হবে, এইটা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্তত আমরা পুরাটাই দাবি করেছি
তারপর বলেছি পুরাটা না দিতে পারলেও অন্তত 50% যদি দেওয়া যায়, এটা একটা। আরেকটা বিষয় যে আমরা যেটা লক্ষ্য করি, ঈদের পূর্বেই অনেকে ছাঁটাই করে, এই ছাঁটাই করা যাবে না। যদিও এটা শ্রম আইনে আছে হয়তো ছাঁটাই করতে হয়, কিন্তু ঈদের পূর্বে কোনো মতেই ছাঁটাই করা যাবে না। আর যেটা আপনি বলছেন, প্রশ্ন করেছেন, আমরা দেখি এত কিছু বলার পরেও অনেক মালিক হঠাৎ করে তার ফ্যাক্টরি বন্ধ করে দেয়, তালা মেরে চলে যায়। তখন শ্রমিকরা কি করবে? ওই ফ্যাক্টরি গেটে যেয়ে দেখে তালা, তখন তারা তাদের সমস্যার সমাধানের জন্য তারা কোথায় যায়? বিজিএমিতে যায়, বিকেএমিতে যায়, ডাইপি দলে তারা আসে সমাধানের জন্য। সেখানেও সমাধান যখন না হয় তখন তারা বাধ্য হয়ে তখন তারা রাস্তায় নামতে বাধ্য হয়। তো এইটার জন্য দায়িত্ব শ্রমিক না। ঈদের আগে হঠাৎ করে ফ্যাক্টরি কোনো নোটিশ ছাড়াই ফ্যাক্টরি বন্ধ করে দিল, তখন শ্রমিকরা কোথায় যাবে? এইটা যাতে না হয় সেই জন্য আমরা জোরালোভাবে সেখানে বক্তব্য রেখেছি এবং তিনও পক্ষে সেটা রাজি হয়েছে। বিজিএমই বিকেএমির দায়িত্ব যে সমস্ত দুর্বল ফ্যাক্টরিগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলো কিভাবে তারা বেতন বোনাস পরিশোধ করবে সেটা তারা নির্ধারণ করে। আর ছুটির ব্যাপারে বলা হয়েছে সরকারিভাবে ছুটি তারা একভাবে, আর ফ্যাক্টরিগুলা যার যার অনেক সময় তারা শুক্রবারও কাজ করায় নেয়, ফ্যাক্টরিগুলা তাদের অনুযায়ী তারা ছুটি দিবে, এইটা সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ। আমার মনে হয় যথেষ্ট বলা হয়েছে এই বিষয়ের উপরে। একদম একটা দুটো লাইনে যদি আমি বলতে চাই, মনে রাখতে হবে শ্রমিকরা যে অসন্তোষে জড়িয়ে পড়ে কেন। আমরা গত 6 মাসে বেশ কিছু অসন্তোষ দেখেছি। আমি নিজে সরকারের গঠিত মনিটরিং যে সেল ছিল, সেই সেলের আমি মেম্বার, ক্রাইসিস কমিটির। আমি বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়েছি। আমরা দেখেছি যে ম্যাক্সিমাম জায়গাতে ওই তারা মজুরিটা ঠিক মতো পায় না। এখন দেখেন, শুধু আরএমজিতে আমাদের ফ্যাক্টরির সংখ্যা 3000-এর বেশি। বেতন মজুরি নিয়ে সমস্যা বা অন্যান্য কিন্তু সব ফ্যাক্টরিতে হাতে গোনা কিছু, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে একটা ফ্যাক্টরিতে যখন অসন্তোষ দেখা দেয় তখন সেটা ছড়িয়ে পড়ে অন্য জায়গাতে। এটা বাস্তবতা। ফলে শ্রমিকরা যদি মজুরিটা না পায় টাইম মতো, তাহলে তাদের মধ্যে অসন্তোষ আসবে। এটা আমরা কিভাবে অ্যাভয়েড করবো? কোনো অ্যাভয়েড করার কিছু নাই। কাজেই আমাদেরকে মালিক পক্ষকেই এই দায়িত্ব নিতে হবে যে তাদের কোনো ফ্যাক্টরি যদি দুর্বল হয়, কোনো ফ্যাক্টরি যদি অপারগ হয়ে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই ফ্যাক্টরির জন্য তারা কিভাবে এগিয়ে আসবে, কিভাবে শ্রম অসন্তোষ নিরসন হবে, কিভাবে শ্রমিকের পাওনা পরিশোধ হবে, এই দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। শ্রমিক নিরুপায়, তারা সামান্য মজুরিতে কাজ করে। এটি মানে মূল বক্তব্যের বিষয়। অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন যদি আপনাদের আর কোনো প্রশ্ন আছে? জি বলেন। কি কেউ কোনো প্রশ্ন করতে চান? যারা কষ্ট স্বীকার করে এসেছেন, আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের অনেক নেতাকর্মী কলিগ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন এবং আপনারা নিজেরা আমাদের বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করে উত্তরও নিয়েছেন। আমরা আশা করি আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের এই বিষয়গুলোকে আপনারা প্রকাশ করবেন, প্রতিবেদন আকারে ছাপাবেন এবং নিউজ আকারে ছাপাবেন। এই প্রত্যাশা রেখে আবারও সকলকে, যেহেতু রমজানুল মুবারক, সেহেতু আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে